বলতে চাচ্ছিলাম যে এই যে শব্দের, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে টপিকটা, এটা আমাদের এইচএসসি 5 নাম্বারের একটা টপিক। কেন আমরা এই বইটাই বেছে নিলাম? কারণ আমাদের বাজারে যত বই আছে অনেক ভুল আছে। ভুল মানে কোন বই বলছে বিশেষ্য 5 প্রকার, কোন বই বলছে 7 প্রকার। তো আমরা এই প্রশ্নের উত্তরে আমরা কোন বইটাকে আমাদের কাছে আদর্শ ধরে নিব, হ্যাঁ আইডিয়াল ধরে নিব। তো আমরা আইডিয়াল ধরে নিব আমাদের 9-10 বোর্ড বইটাকে। কারণ ওইটা হচ্ছে লাস্ট সরকারি বই, এই যে 1 to 12 পর্যন্ত। তো ওই বইটা থেকে আমরা পড়বো। তো এই বইটা পড়ার জন্য আমি পিডিএফটা ওপেন করলাম, পিডিএফ গ্রুপের মধ্যে দিয়ে দিছি, হ্যাঁ। পিডিএফ গ্রুপের মধ্যে দেয়া আছে। এখন তোমরা পিডিএফটা ওপেন করে যেগুলো গুরুত্বপূর্ণ নোট নেয়ার, ওগুলো আমি বলতেছি, নোট করে নাও। আচ্ছা, তাহলে আমরা পড়তেছি হচ্ছে হলো শব্দের শ্রেণী বিভাগ। এখানে প্রথম যে প্রশ্ন, সাকিব তোমাকে জয়েন করার জন্য থ্যাংক ইউ। তুমি এই পর্যন্ত মনোযোগ দাও, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা। যারা পরে জয়েন করবে তাদেরকে তোমরা কমেন্টে লিখে দিও যে ক্লাসে কন্টিনিউ করো, তুমি স্যারের কথা সব বুঝে যাবা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা বললাম আমাদের যে শব্দের শ্রেণী বিভাগ এখানে লেখা আছে, এটা কি শব্দের শ্রেণী বিভাগ না পদের শ্রেণী বিভাগ? এটা নামটা আসলে কি হবে? একই কথা। তোমাদের 9-10 বোর্ড বইয়ের মধ্যে শব্দ দিয়ে এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে। আগের 9-10 বোর্ড বইয়ের মধ্যে পদ প্রকরণ নাম ছিল। আর এই দুইটারই ইংরেজি নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমরা আজকে শিখছি আসলে পার্টস অফ স্পিচ ইংরেজির স্টাইলে, হ্যাঁ। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে কি? বোর্ড পরীক্ষায় প্রশ্ন আছে যে বিশেষ্য কাকে বলে, বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। তো আমরা এই যে পিডিএফটা ওপেন করছি, এই পিডিএফ এর মধ্য থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখব। আমরা প্রথমেই শিখব আমাদের এই যে শব্দের শ্রেণী বিভাগ বলা হচ্ছে। এখানে দেখো ক নাম্বারে আছে উৎস থেকে। হ্যাঁ, ক নাম্বার এখানে লেখা আছে, দেখো উৎস থেকে। এই যে উৎস থেকে লেখা আছে, এই জায়গাটা একটু খেয়াল করো, আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। তো দেখো প্রথমেই ক নাম্বারে আছে কি উৎস থেকে। তাহলে উৎস থেকে আমাদের এইটা হচ্ছে হলো লাগবে না, হ্যাঁ। আমাদের লাগবে কোনটা একটু খেয়াল করো তোমরা। আমাদের লাগবে হচ্ছে হলো এই যে পদ বিবেচনার শ্রেণী বিভাগ, এইটা। এই এখান থেকে আমাদের এই পড়াটা লাগবে, এই যে এই জায়গাটা থেকে। তো এখানে খেয়াল করো, এখানে লেখা আছে যে হচ্ছে হলো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তার নাম হয় পদ। এটা হচ্ছে একদম সহজ কথা, হ্যাঁ। সহজ কথা হলো একটা শব্দ কখন পদ হবে, হ্যাঁ। একটা শব্দ পদ হবে তখনই যখন এই শব্দটা বাক্যে ব্যবহৃত হবে। তাহলে আমরা যে পার্টস অফ স্পিচ পড়তে চাচ্ছি, এই পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে একটা করে পদ, মানে বাক্যের এক একটা অংশ। এই জন্য আমরা শব্দ না বলে পদ বলতেছি। এখানে কি লেখা আছে দেখো, বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি শ্রেণীতে ভাগ করা যায়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। তো এগুলার মধ্যে যেটা তোমাদের এবার 2025 সালে পরীক্ষায় আসছে, ওইটা বাদ দিয়ে বাকিগুলা হচ্ছে আমাদের বাকিগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, আমাদের জন্য ইম্পর্টেন্ট এবার 2026-এর জন্য বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক শব্দ, আবেগ শব্দ, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে প্রথমেই প্রশ্নের উত্তর হচ্ছে এগুলো আমরা এই 9-10 বোর্ড বই থেকেই তো পড়বো। And তুমি বলতে পারো স্যার এগুলা তো অনেকগুলা প্রকার, এগুলো তো মনে থাকে না। তোমাকে তো আমি হ্যাঁ, সময় হ্যাঁ। দিচ্ছি, আমরা তো তোমাদেরকে সময় দিলাম যে তোমরা হচ্ছে হলো পড়ো। অনেক আগে থেকে বলা হচ্ছে যে এইগুলা আসবে পরীক্ষায়। তাহলে তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা প্রকার ক্লিয়ার করো। সবার প্রথমে নাউনটা মনে রাখার চেষ্টা করলাম, নাউনটা পড়ার পর তুমি সর্বনামটা পড়লা, বিশেষণটা পড়লা, ক্রিয়া বিশেষণটা পড়লা, এভাবে একটা একটা করে আগাইতে থাকো। তাহলে এক সময় গিয়ে 2-4 মাস পর তোমার ঠিকই ওগুলা মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। আমরা বিশেষ্য থেকেই শুরু করব। আমরা বিশেষ্য থেকে পড়াটা শুরু করে দিলাম। তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে হলো
এখানে তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের বিশেষ্য কাকে বলে? শব্দ, কোনো শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা, গুণের নাম বোঝায়, সেইগুলোকে বিশেষ্য বলে। এখানে একটা জিনিস নোট করো, এই যে গুণের নাম, আমরা তো জানি গুণের নাম বললে এটা হচ্ছে হলো আমাদের হবে অ্যাডজেক্টিভ। এই যে গুণের নাম এখানে যেটা আছে এই যে এই জায়গায়, তাহলে আমাদের গুণের নাম বলে অ্যাডজেক্টিভ, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে বিশেষের শ্রেণী বিভাগ আছে, এখানে গুণ বিশেষ্য 5 নাম্বার, আর ক্রিয়া বিশেষণ যেখানেই উম গুণ বিশেষ্য বিশেষণের পড়া পাবা সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে আহ ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন বলা হয় ধৈর্য, এটা ধৈর্যটা এটা কোন পদ, তোমাকে প্রথমে বলতে হবে এটা বিশেষ্য, তারপর বলতে হবে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই যে সায়েম গুড বয় আর সাকিব, তোমরা কি শুরু করছো? পুরা এই পিডিএফ এর মধ্যে লিখতেছো কেন? এই লেখাটা বাদ দাও, নালে আমি সবাইকে কিন্তু সবকিছু আহ, করা এখানে বন্ধ করে দিব। তোমাদের অ্যাক্টিভিটিস তখন কমে যাবে। তুমি এগুলা বাদ দাও, ওই যে সায়েম না কে এগুলা লিখতেছো, এগুলা বন্ধ করো। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আমাদের এই যে বিশেষ শ্রেণী বিভাগ, আমাদের নামবাচক বিশেষ্য, নাম যে কোনো জাতিকে জাতি বোঝায়, যেমন আমরা বললাম গোলাপ, জবা, হ্যাঁ এগুলা ফুলের নাম। এই যে আমরা বললাম ফুল, ফুলের নাম, ফুলের নাম বুঝাইলে তার জনরাকে বোঝায়, জাতিকে বোঝায়। তো জাতি বস্তুবাচক, বই টেবিল যেগুলো প্রাণ নাই সেগুলো হচ্ছে বস্তুবাচক। সমষ্টিবাচক হচ্ছে দল, সমিতি, এগুলা কোথা থেকে নামকরণ করা হয়েছে? এভাবে এটা করা হয়েছে ইংরেজি নাউনের প্রকারভেদ থেকে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওখান থেকে এই প্রকারগুলা করা হয়েছে। আমাদের লাগবে কোনটা? গুণ বিশেষ্য, সরলতা, দয়া, আনন্দ, এটা। আর একটা লাগবে ক্রিয়া বিশেষ্য, পঠন, ভোজন, শয়ন, করানো, পাঠানো, নেয়া, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এখন প্রশ্ন হলো স্যার ক্রিয়া বিশেষ্যটা হয় কিভাবে? আর ক্রিয়া বিশেষ্যটা হয় ক্রিয়াপদ, ক্রিয়ার যে মূল অংশ আছে, প্রকৃতি প্রত্যয় তোমরা পড়ছো, এই ক্রিয়ার মূল অংশের সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে, যেমন শব্দাংশ, যেমন ধরো কর, কর হচ্ছে ক্রিয়াপদ, এর সাথে আকার আ যুক্ত আছে, আমরা লিখছি করা। ধরো আমি লিখলাম, এখানে একটু খেয়াল করো, আমরা লিখলাম কর, হ্যাঁ, এই কর আমরা লিখলাম, তারপর আমরা লিখলাম হচ্ছে হলো আ, এই যে আমরা লিখলাম, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে এখানে করা এই শব্দটা। তাহলে এই যে শব্দটা আমাদের দাঁড়ালো, হ্যাঁ, এই শব্দটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য। এরকম ভাবে ক্রিয়া বিশেষ্য গঠন করা হয়। এই ক্রিয়া বিশেষ্য আমাদের সমাস পড়ার ক্ষেত্রেও এক জায়গায় গিয়ে কাজে লাগছে। একটা সমাস ছিল একদিকে চোখ যার, এক চোখা, হ্যাঁ, এই যে এক চোখা, এটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত মানে প্রকৃতি প্রত্যয় যুক্ত। তাহলে এই যে ক্রিয়া বিশেষের সাথে আকার, ওকার, একার যুক্ত আছে, এগুলো যুক্ত করার মাধ্যমে আমাদের প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসও গঠন করা হয়। আমি ওই পড়াটার সাথে এটা একটু লিঙ্ক করে দিলাম তোমাদেরকে, বোঝা গেছে? তাহলে আমরা বিশেষের শ্রেণী বিভাগ, এটা কি সবাই বুঝতে পারছে? আমরা এই 6টায় লিখবো, তার মধ্যে গুণ বিশেষ্য আর ক্রিয়া বিশেষ্য আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। সবাই একটু আনমিউট করে বলো তো বুঝতে পারছো কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে জি স্নিগ্ধা, স্যার। তুমি একটু আমাকে বলো তো গুণ বিশেষ্য আর ক্রিয়া বিশেষ্য বলতে কি বুঝছো তুমি? স্নিগ্ধা মিম, তুমি একটু আমাকে আনমিউট করে বলো কি বুঝলা। স্যার পিডিএফ এর পেজটা একটু ক্লিয়ার করলে ভালো হয় না? এই স্টার গুলোর কারণে পুরো পেজটা হাইড হয়ে গেছে। সেটাই তো দেখতেছি, এটা যে কে করতেছে এটা এখন, এটা আমার তো, এটা তো ফোন দিয়ে আমি করতেছি, আমি তো সেটিংসটা দেখি, সেটিংসটাতে কি করা যায়।
ওই যে সিয়াম না কে জানি এগুলো করে দিয়ে দিছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম, সিয়াম আবার লিভও নিছে। মানে কাণ্ড কিন্তু তোমাদের, মানে কোথাও শান্তি নাই। ওই এগুলো কইরা দিছিলি। একটা second। তা আমি সেটিংস আমি তো জানি, কিন্তু আমি ল্যাপটপে ওপেন করি নাই তো এই জন্য বুঝতে পারতেছি না, দাঁড়াও। আপনি সেটিংস যে ওইটা অফ করে দেন, তাহলে আর কেউই কিছু করতে পারবে না। আচ্ছা, স্নিগ্ধা মিম, তোমাকে তো প্রশ্ন করলাম, তুমি তো আনমিউট করে কিছুই বললা না। এরপর হচ্ছে হলো তাসিক। তাসিক যে আছেন আপনি, আপনি তো আমাকে বলেন তো, এইখানে পিডিএফ থেকে লাস্টের দুইটা গুণ বিশেষ্য আর ভাব বিশেষ্য কি বুঝলেন? স্যার আরেকবার বলবেন? আমরা বিশেষ্যটা শেষ করতেছি, আমরা গুণ বিশেষ্য আর ক্রিয়া বিশেষ্য পড়তেছিলাম। গুণ বিশেষ্য বলা হচ্ছে গুণগত অবস্থার ধারণা, মানে ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। মানে এটা একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভকে নাউন করলাম আমরা। আমরা বললাম সরল জটিল, এটা না বলে বললাম সরলতা। এই যে লতা আনলাম সরল শব্দের সাথে, সরলতা, এটাকে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন বানাইলাম। তাহলে এই ধরনের বিশেষণ থেকে বিশেষ্য করলে তাকে গুণ বিশেষ্য বলে। আর ক্রিয়া বিশেষ্য হচ্ছে ক্রিয়াপদের সাথে শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াটাকে নাউন বানানোর প্রক্রিয়া। তাহলে আমরা এখানে লিখছি কর যোগ করা, এটা হচ্ছে আমাদের একটা ক্রিয়া বিশেষণ। বোঝা গেছে? জি স্যার, বুঝতে এখন পারছি। আবার বলো, কি বুঝছো বলো। আহ গুণ বিশেষ্য বলতে হচ্ছে আম, গুণগত অবস্থা বা ধারণা, যেমন হচ্ছে হলো এটা আমরা নাউনকে অ্যাডজেক্টিভ বানাবো। উম, যেমন সরল জটিল, সেটা না দিয়ে আমরা সরলতা লতা যোগ করছি আমরা এখানে। তো এই যে নাউনকে আমরা যে অ্যাডজেক্টিভ করলাম, এটা হচ্ছিল গুণ বিশেষ্য। আর না, অ্যাডজেক্টিভ থেকে নাউন বানাইলাম, এইটা হবে কথাটা। ও নাউন থেকে অ্যাডজেক্টিভ, সরি স্যার। আর হচ্ছিল ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বলতে আমরা কাজকে বুঝি। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে থেকে নাউন, বিশেষণ থেকে বিশেষ্য করলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে নাউন। আর ক্রিয়া বিশেষ্য বলতে হচ্ছে এখানে ক্রিয়া মানে তো কোনো কাজকে বোঝায়। আম, এটা কি হবে? উম, হ্যাঁ, ক্রিয়া বলতে কাজকে উম, বোঝায়, ক্রিয়ার বিশেষ্য গঠন করা। যেমন এখানে আকার যুক্ত করে আমরা করছি, কর শব্দটা থেকে উম, করা, তারপর হচ্ছে হলো ভোজ থেকে ভোজন, অন যুক্ত করে ভোজন করছি। পঠ থেকে হ্যাঁ, পাঠ থেকে পঠন, অন যুক্ত করে করছি। মানে ক্রিয়া ওই যে প্রকৃতি প্রত্যয় আছে না, কৃত প্রত্যয় যুক্ত করে করলাম। এই ধরনের শব্দগুলো জি আমরা স্যার। প্রত্যয়ান্ত বহুব্রীতেও পাইছি, এক চোখ থেকে এক চোখা, কানে কলম, জি এই স্যার। শব্দগুলো ওখানে পাইছি। আচ্ছা, বিশেষ্য থেকে আমরা পড়বো কোথা থেকে? আমরা পড়বো এই 9-10 বোর্ড বইটা। পরীক্ষায় প্রশ্ন আসবে বিশেষ্য কাকে বলে, কত প্রকার, ও কি কি, ব্যাখ্যা করো। তুমি কাকে বলে এখান থেকে জি লিখবা। স্যার। এখান থেকে লিখার পর শ্রেণী বিভাগ 6টা প্রকার লিখলে 6টারই নাম লিখতে হবে, এটা কিন্তু বেসিক কথা। 5টা লিখলে 5টার নাম লিখবা, 6টা লিখলে 6টার নাম লিখবা। 6টার নাম লিখে 5টা লিখছো, তাহলে 1 নাম্বার কম পাবা। 6 প্রকার লিখে এই 6 প্রকার বোর্ড বইয়ের এই 6 প্রকার লিখলেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে স্যার আমরা যদি দেখি যে বিশেষ্য কাকে বলে দিলাম, তারপর বিশেষ্য হচ্ছে হলো 6 প্রকার, যেমন নাম বিশেষ্য লিখে তারপর হচ্ছে জাস্ট উদাহরণ দিয়ে দিলে হবে, নাকি হচ্ছে হলো কাকে বলে এটা দেওয়া নাম লাগবে আবার? লিখে উদাহরণ, নাম লিখে উদাহরণ দিলে হবে। এটা হচ্ছে যখন সময় কম থাকবে। যখন সময় বেশি থাকবে তখন ও, শুধু ছোট্ট করে কি বুদ্ধিটা করবা, কি উদাহরণ লিখবা, উদাহরণ লিখার পর উদাহরণটা ব্যাখ্যা দিবা। ধরো তুমি লিখছো তাহলে হয়ে যাবে। নাম বিশেষের উদাহরণ লিখছো হাবিব, বা তারপর লিখছো হ্যাঁ। ঢাকা, তাহলে এইভাবে লিখবা যে আমরা এখানে দেখতে পেলাম ব্যক্তির নাম, তারপরে স্থানের নাম, নাম বিশেষ্য হয়।
তারপর ধরো ক্রিয়া বিশেষণের উদাহরণ লিখছো করা, তাহলে লিখবা করার মধ্যে আমরা প্রকৃতি প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদটাকে আমরা ক্রিয়া বিশেষ্য গঠন করছি, এভাবে এভাবে লিখবা না, ওইটাই খালি একটু ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে লেখাটা বড় দেখাবে, মানে অনেকগুলা লিখছো বোঝাবে। বাংলা লেখার ক্ষেত্রে একটা ট্রিক সবসময় তোমাদেরকে আমি শেখাই, যেটা বলি, মানে এমন লিখবা যাতে মনে হয় অনেক লিখছো, কিন্তু ভুল লিখা যাবে না। তোমার যেটাই তুমি উত্তর করো না কেন, স্যার যেন দেখে মনে করে প্রথমত শুধুমাত্র সারাংশ সারমর্ম বাদ দিয়ে সবগুলা পড়লেই যেন মনে হয় যে তুমি অনেক লিখছো। তো এই বিশেষের ক্ষেত্রে তাই, তুমি উদাহরণ লিখবে, একটু ব্যাখ্যা লিখবে, তাহলে দেখা যাবে অনেক লিখছো, কিন্তু সময় নষ্ট করা যাবে কম, সময় নষ্ট করা যাবে না। ওই সময়ের মধ্যে এটা লিখতে যদি তুমি 5 মিনিট পাও, তাহলে এই 5 মিনিটের মধ্যেই তোমাকে এটা লিখতে হবে। ওইটার জন্য উদাহরণ লিখে একটু ব্যাখ্যা লিখলা, এভাবে লিখবা। ওকে স্যার। বোঝা গেছে? আচ্ছা, এরপর তালহা, তুমি কি বুঝলে একটু বলো তো। আচ্ছা, এই এই যে জুমের মধ্যে যারা আছো, তাদের অনেকে একদমই চুপ করে আছো, চুপ করে থাকলে তো হবে না। ফাহিম, সারিয়া, তাসিক, আপনি কেন আনমিউট করতেছেন না? তারপর এখানে হচ্ছে হলো সাকিব তো আমার সাথে কথা বললো, বুঝতে পারলাম। সারিয়া, ফাহিম, সারিয়া, তাসিক, আপনি কি বুঝতে পারছেন? ফাহিম, সারিয়া, তাসিক? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন এখন একটু বলেন তো আপনি কি বুঝলেন। এতক্ষণ ভাইয়া মানে স্যার বলতেছিলাম, কিন্তু হচ্ছে অনেক কথাটা যাচ্ছিল না মনে হয় নাকি। হ্যাঁ, আনমিউট করা ছিল না, মানে মিউট করা ছিল মাইক্রোফোনটা, এই জন্য। ও, তা এই যে বিশেষ্য কি বুঝলেন আপনি একটু বলেন তো। বিশেষ্য, বিশেষ হচ্ছে মানে আহ কোনো কিছুর হচ্ছে সাধারণ নাম, নামকে বোঝায়, তাকে হ্যাঁ, হচ্ছে বিশেষ্য বলে। বিশেষ্য হচ্ছে হ্যাঁ, ছয় হ্যাঁ, প্রকার। হ্যাঁ। 6 প্রকার, তার মধ্যে হচ্ছে আপনি আহ মানে এই যে ক্রিয়া বিশেষ্য আর হচ্ছে গুণবাচক বিশেষ্য একটু আচ্ছা, ভালো করে গুণবাচক বুঝাইলেন। বিশেষ্য, এইটা এইটা আমাদের বেশি ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। যে হচ্ছে হলো হ্যাঁ, এখানে ভোজন, ভোজন শব্দটা কি, এটা ক্রিয়া, এটা বিশেষ্য, বিশেষণ কি, তখন ভোজন লিখতে হবে, এইটা হচ্ছে হলো ক্রিয়া বিশেষ্য। তারপর প্রশ্ন আসবে সরলতা, এটা কি বিশেষ্য না বিশেষণ, তো উত্তর এটা হচ্ছে করতে হবে বিশেষ্য। এটা হচ্ছে হলো হ্যাঁ বিশেষ্য। বিশেষ্য, মানে আমরা হ্যাঁ। আমাদের ইন্টারমিডিয়েটে লিখতে হবে পুরোটা মুখস্থ। হ্যাঁ, বিশেষ্য কাকে বলে প্রকারভেদ মুখস্থ লিখতে হবে। আর এই মুখস্থ পড়াটা থেকে অ্যাডমিশনে আসবে এভাবে, শব্দটা দিয়ে বলবে যে হচ্ছে হলো এইটা মানে কোন হচ্ছে হলো পদ, তখন লিখতে হবে এটা বিশেষ্য। এই যে মানে অ্যাডমিশন আর বোর্ড পরীক্ষার মানে দুইটার মিল বন্ধনটা কি বোঝা গেছে সবার? আনিশা, এই পর্যায়ে থেকে ক্লাসটা বোঝা শুরু করো। তারপর একটু না বুঝলে আমি তোমাকে আবার ওটা দেখাই দিব, এখন এখান থেকেই শুরু করো বোঝা। আচ্ছা, তাহলে এখানে তাজমিম শুধু যুক্ত হইতে পারে নাই, তাই না স্নিগ্ধা? জি স্যার, তাজমিমের তো ফোন নাই, তাই। এটা তো তাহলে কেমনে কি করব আমি, তাজমিমের এখন উম, এটা তো সমাধান দরকার। ও কি কোনো মাধ্যমে যুক্ত হইতে পারে না? ওর তো ফোন নাম্বারও আমি পাই না, আজকে দেখি আমি ক্লাস শেষ হোক একটা কল দিব। আচ্ছা, এখানে আনিশা, আচ্ছা স্যার। তারপর হচ্ছে তালহা, তারপর স্নিগ্ধা, জাকিয়া, ফাহিম, তাসিক আছে আমাদের এখানে। মরিয়ম আহ, নাই। আর হচ্ছে হলো নাই হচ্ছে তুবা, এই দুইজন নাই, ওই দুইজনকেও অ্যাড হইতে হবে। তো আমরা দ্রুত পড়ার দিকে যাব। হ্যাঁ, আমরা সর্বনামটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা পড়বো। তো আজকে আমরা শুরু করলাম, এরপরে আমরা একদমই সময় নষ্ট করব না, ক্লাসের শুরু থেকেই ক্লাসটা করব। সবাই জয়েন হওয়াটা শিখবো, এগুলো আমাদের আজকে আমরা ধরে নিলাম আমাদের টেস্ট হয়ে গেছে, টেস্ট ড্রাইভ শেষ। এখন থেকে আমাদের পুরা ম্যাচ খেলতে হবে, পুরা ম্যাচ মানে পুরা ক্লাসটাই আমরা গুছিয়ে করব। যারা যারা জয়েন করছে তাদেরকে থ্যাংক ইউ। এরপরের ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ত হবে যদি আমাদের সমন্বয়টা ভালো থাকে। আমি অনেক আগেই লিঙ্ক দিয়ে দিব, আপনারা জয়েন করবেন, জয়েন করে প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, নাহলে ভয়েসে লিখবেন, আমি যখন যার কাছে শুনতে চাবো সেও বলবেন।
তাহলে আমরা আজকে সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ এই দুইটা একটু মনোযোগ দিয়ে পড়বো। তো আমাদের স্ক্রিনের মধ্যে সর্বনামটা দেখা যাচ্ছে, সর্বনামটা একটু পড়ি। সর্বনামের দুইটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, মানে আমাদের বাংলায় বাক্য রূপান্তরেও এই পড়াটা এখান থেকে কাজে লাগে। এটাও আমরা একটু শিখে নিব, খেয়াল করি সবাই এখন। তো সর্বনাম কি? সর্বনাম হলো বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো বিশেষ্যের জায়গায় বসে সেগুলোকে বলা হয় সর্বনাম। যেমন এখানে উদাহরণ লেখা আছে, শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করছে। তাহলে প্রথমে লিখলাম শিমুল, তারপর লিখলাম তাই সে ভালো করছে। এই যে সে শিমুলের জায়গায় আমরা লিখলাম, এটাকেই বাংলায় বলতেছে সর্বনাম। আর ইংলিশে এটাকে বলতেছে প্রোনাউন রেফারেন্স। ইংরেজিতেও এই পড়াটা বুঝতে হয়, এইচএসসি সিলেবাসে আছে, সেটাকে বলা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আমি প্রথমে বললাম করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এট 8 AM। তাহলে আমি প্রথমে বললাম করিম ইজ এ গুড বয়, করিম সম্পর্কে বললাম, তারপরে হি ইজ এ গুড বয় বললাম। যদি হি ইজ এ গুড বয় বলি, হ্যাঁ করিম ইজ এ গুড স্টুডেন্ট, তারপর বললাম হি ইজ এ গুড বয়। এভাবে যদি আমি একটার পর আরেকটা করিম সম্পর্কে ব্যাখ্যা দিতে যাই, তাহলে করিম সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার সময় আমার প্রোনাউন রেফারেন্স বললেই হবে। শুধু হির জায়গায় যেটা আমরা লিখলাম ওখানে কে, কে মানে করিম, এটা বুঝাই দিতে হবে। সেম আমাদের ন্যারেশনও লাগে, ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনে কে বক্তা কে শ্রোতা, এটা বোঝানোর জন্য অনেক সময় আমাদের হি বা সি লিখলে তার ব্র্যাকেট দিয়ে তার পাশে নামটা লিখতে হয়। এটা কি জিম অ্যান্ড ডেলা, জিম বলছে না ডেলা বলছে, এগুলো একটু তখন লিখে দিতে হয়। বাংলার ক্ষেত্রে সর্বনাম, সর্বনাম নাউনের পরিবর্তে জি বসে বা স্যার, ওটা বিশেষের লিখতে পরিবর্তে হয়। বসে। হ্যাঁ, আমরা সর্বনাম ক্ষেত্রে যেটা বুঝতে পারলাম, এটা বিশেষের পরিবর্তে বসে। সর্বনাম এখানে লিখা আছে, সহজ আছে। এখন আমরা শ্রেণী বিভাগে আসব। পরীক্ষায় কখনোই লিখবা না 9 প্রকার। 9 প্রকার লিখে পরে প্রকারভেদ ভুলে যাবা, 1-2 নাম্বার কম পাবা। কি করবা? লিখবা যে সর্বনামের অনেকগুলো প্রকার রয়েছে, আমরা নিচে উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া হলো। কিভাবে উত্তর করবা দেখো, প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে সর্বনাম কাকে বলে, সর্বনাম কত প্রকার ও কি কি আলোচনা করো। এখন উত্তর লিখবো, সর্বনামের সংজ্ঞাটা প্রথমে লিখবো, তারপর লিখবো সর্বনাম অনেক প্রকারের হয়, নিচে উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। তাহলে প্রথমে ব্যক্তিবাচক আছে, এখানে হলো আমি, তুমি, সে। যারা আপনারা ক্লাসটাতে এখন পর্যন্ত জয়েন আছেন, আমি আবার লিংক পাঠাই দিব গ্রুপের মধ্যে, একটু জয়েন করেন। এই জিনিসটার সাথে একটু ইউজ টু হইতে হবে। তো আমি এখন মিটিংটা শেষ করে আবার লিংক দিব, সবাই দেখি জয়েন হইতে পারেন কিনা। আমাদের একই পড়া আবারও পড়বো, মানে এই জিনিসটা দেখি আপনারা পারেন কিনা। তাহলে আমরা 2টা সেশন নেব এই জুমের মধ্যে, হ্যাঁ। তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, এখানে আবার আমি লিংক পাসওয়ার্ড দিচ্ছি 1 মিনিটের মধ্যেই, আপনারা দেখি জয়েন করতে পারেন কিনা একটু দেখি, হ্যাঁ। এই জিনিসটা জি জানাটা স্যার। দরকার খুব। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে প্রশ্নের উত্তর সর্বনাম কাকে বলে, এটা আমরা এই বইয়ের মধ্যে পাচ্ছি। বিশেষের পরিবর্তে বিশেষের জায়গায় যে শব্দ বসে তাকে বলা হয় সর্বনাম। হ্যাঁ, শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এই সে হলো আমাদের এখানে সর্বনাম। এটা ইংরেজি প্রোনাউন রেফারেন্সের মতো। প্রোনাউন রেফারেন্সের প্রথমে একটা নাউন থাকবে, এর পরের ঘটনাগুলোতে হি সি দিয়ে থাকে। এখানে হি সির সাথে যার নাম আমরা বলতেছি ওইটা উল্লেখ করতে হয়। তাহলে আজকে প্রোনাউন রেফারেন্সেরও কথা বললাম। এরকম জুম সেশনে অনেক সময় আমি প্রশ্ন দিব, প্রশ্ন দিয়ে তোমাদেরকে লিখতে বলবো, তোমরা লিখে আমাকে আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছবি তুলে পাঠাই দিবা। তারপর আমি উত্তরগুলো দেখে এডিট করে আবার উত্তরগুলো কারেক্ট হলো কিনা এগুলো আবার দেখে আমি তোমাদের গ্রুপের মধ্যে অ্যান্সার পাঠাই দিব। পড়াশোনা এখন অনেক সহজ হয়ে গেছে, আমাদেরকে মোবাইলে অতিরিক্ত সময় না দিয়ে পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে, আর সময় দিন দিন কমে যাচ্ছে, এজন্য আগেই পড়ে গুছাই নিতে হবে। তাহলে আমরা সর্বনাম প্রশ্নের উত্তরটা কাকে বলে পেলাম। এখন আমরা কয় প্রকার, এই প্রশ্নের উত্তরে বলবো না কয় প্রকার, কারণ 9 প্রকার অনেকগুলা নাম, এগুলা পরীক্ষা অনেক সময় 2-1টা মনে থাকে না। 2-1টা মনে না থাকলে এই জন্য 1-2 নাম্বার কম পাবা। এই জন্য লিখবা সর্বনামের বিভিন্ন প্রকারভেদ আছে, নিচে উদাহরণ সহ আলোচনা করা হলো। তো প্রথম প্রকারভেদ হলো ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক ব্যক্তির পরিবর্তে বসে। বক্তা পক্ষের সর্বনাম আমি, আমরা। শ্রোতা পক্ষ, শ্রোতা মানে সেকেন্ড পার্সন, বক্তা মানে ফার্স্ট পার্সন, শ্রোতা পক্ষ মানে সেকেন্ড পার্সন, অন্য পক্ষ মানে থার্ড পার্সন।
তো এটা আমাদের কাজে লাগবে, এটা অনেক জায়গায় লাগবে। উক্তি পরিবর্তন, ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে উক্তি বা ন্যারেশন, উক্তি পরিবর্তনে গিয়ে শ্রোতা পক্ষ বক্তা পক্ষ এগুলো আমাদের লাগবে। এর জন্য এখন এটা জেনে রাখতে হবে। এখানে নিচেরটা বেশি ইম্পর্টেন্ট। নিচেরটাতে কি বলা আছে দেখো, শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। সাধারণ সর্বনাম, তারপর লেখা আছে তুমি সে, মানি সর্বনাম আপনি তিনি ইনি উনি, ঘনিষ্ঠ সর্বনাম তুই এ ও। এই যে ঘনিষ্ঠ সর্বনাম বলতে কি বুঝো? ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় জাহাঙ্গীরনগরে 2বার আসছে। এটা একটু ব্যতিক্রম না? মানি সর্বনাম, মানি সর্বনাম আবার কেমন সর্বনাম? তো এইটা যখন বইয়ের মধ্যে দেওয়া হলো প্রথম, যখন বইয়ের মধ্যে প্রথম দেওয়া হলো স্টুডেন্টরা হাসাহাসি করছিল, হাসাহাসি করছিল, জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসছে কেউ পারে নাই। তাহলে মানি সর্বনাম আপনি তিনি ইনি উনি, আর ঘনিষ্ঠ সর্বনাম তুই এ ও, এগুলা এভাবেই জানতে হবে। কেন এটা এরকম নাম, এটার কোনো ব্যাখ্যা নেই। এটার নাম দেয়া আছে, একবারে মনে থাকবে না পড়লে, বারবার পড়ো। বারবার পড়লে এক সময় গিয়ে ঠিকই তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা ব্যক্তি সর্বনাম সম্পর্কে বুঝলাম। তারপর আত্মবাচক সর্বনাম নিজে স্বয়ং, এই দুইটাই আসে পরীক্ষায়, এই দুইটাই আছে। তারপর নির্দেশক, এটা হচ্ছে আর্টিকেলের মতো, ইংরেজি আর্টিকেল যেমন এ এই এরা, এগুলা এগুলা আরেকটা নাম আছে অনুসর্গ। অনুসর্গের আলাদা একটা প্রকারই আছে আমাদের এই আহ, পদের শ্রেণী বিভাগে, এই জন্য আমরা এখানে এটা এত ফোকাস দিব না। অনির্দিষ্ট সর্বনাম, কেউ, কোথাও, কিছু, এগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নবাচক সর্বনাম, এই প্রশ্নবাচক সর্বনাম পরীক্ষায় আসে। দীর্ঘইকার দিয়ে কি আছে, এটা খাতার মধ্যে সবাই নোট করে নাও আমার এই কথাটা। একটা হচ্ছে এই কি, আরেকটা হচ্ছে হলো আরেকটা হচ্ছে এই কি। এখন কোথায় এইটা হবে আর কোথায় এটা হবে? যেখানে প্রশ্নের উত্তরগুলো হা না মূলক। তুমি কি ভাত খাইছো স্নিগ্ধা? তুমি উত্তর করলা না। তাসিক আপনি কি ভাত খেয়েছেন? উত্তর করলেন না। এই যে হ্যাঁ নাতে উত্তর, তখন এই কয় হিস্যিকার কি, রস্বইকার দিয়ে। আর যখন দীর্ঘইকারের কি, দীর্ঘইকার, তখন হচ্ছে হলো বড় প্রশ্নের উত্তর। তাসিক আপনি কি কি দিয়ে ভাত খেয়েছেন? প্রশ্নের উত্তরে তাসিক বলতেছে আমি মাছ, আমি ডাল, আমি মুরগি, এগুলা দিয়ে ভাত খেয়েছি। এই যে বড় প্রশ্নের উত্তর, এখানে দীর্ঘইকারের কি। আর শর্ট ট্রিক্স মনে রাখার, দীর্ঘইকার কির পাওয়ার বেশি, বড় ভাই, এই জন্য বড় উত্তর করতে হয়। হ্রস্বইকারের কি ছোট, এই জন্য ছোট উত্তর করতে হয়। মানে একটা হচ্ছে এই হ্রস্বইকার, আরেকটাতে এই দীর্ঘইকার, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমরা তাহলে এটা একটু মুছে দেই, মুছে দিয়ে আমাদের পড়ায় আবার ফেরত আসি। আমাদের প্রশ্নবাচক সর্বনাম 5 নাম্বার, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরেরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটার জন্যই আমি সর্বনামটা পড়াচ্ছিলাম। এইটার জন্য সর্বনামটা কি পড়াচ্ছিলাম, এই সাপেক্ষ সর্বনাম আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে লাগবে। যেমন তেমন, যিনি তিনি, যা তা, যখন তখন, যেহেতু সেহেতু, যেটি সেটি। হ্যাঁ, এই সবগুলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ মানে কি একটু আমরা বোঝার চেষ্টা করি। একজনের সাপেক্ষে আরেকটা কাজ, কেউ একটা কাজ করলো, তার সাপেক্ষে আরেকজন একটা কাজ করতেছে, এই বিষয়গুলোকে আমরা বলি সাপেক্ষ। পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। ঠিক আছে? সাপেক্ষ সর্বনাম হচ্ছে হলো এখানে কি কি আছে, যা তা, যে সে, যেমন তেমন। তাহলে পৃথিবীর সব উল্টে গেলেও 6 নাম্বারটা মনে রাখা থেকে মানে ভুললে চলবে না, অবশ্যই 6 নাম্বারটা মনে রাখতে হবে। সাপেক্ষ সর্বনাম আমাদের জন্য ইম্পর্টেন্ট, বেসিক। এটা এটা আমাদের লাগবে কোথায়? এটা আমাদের জটিল বা মিশ্র বাক্যের উদাহরণে লাগবে। যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, এটা কোন বাক্য? এটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। এটা নোট করে নাও, এই বইয়ের মধ্যে থাকলে অথবা হাতের কাছে খাতা থাকলে লিখে নাও। যেমন তেমন, যে যিনি তিনি, এই সাপেক্ষ সর্বনাম গুলা বসে জটিল বা মিশ্র বাক্য। তো স্মার্ট পড়াশোনাটা হচ্ছে আমার যখন জুম ক্লাসটা শেষ হবে তখন মিশ্র বা জটিল বাক্যের অংশ দেখে আসা। বইয়ের মধ্যে পিডিএফ তো দিয়েই দিছি, বই না থাকলে পিডিএফ থেকেও দেখে নাও, তাহলে পড়াটা অনেকদিন মনে থাকবে, একবারে বুঝে গেলা।
তারপর পারস্পরিক সর্বনাম, নিজেরা নিজেরা, এটাই পরীক্ষায় প্রশ্ন আসে, স্যার পরস্পর স্যার নিজেরা নিজেরা, এটাই একবার একটু হ্যাঁ। বলবেন স্যার, এই যে সাপেক্ষ সর্বনামটা যে যেমন তেমন যারা তারা, এটা কিরকম মানে সরল আর জটিল কি হবে? আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলো, তোমার কথাটা বুঝলাম না। স্যার আপনি না বললেন যে হ্যাঁ বলো। সাপেক্ষ সর্বনাম আমাদেরকে মনে রাখতে হবে সবসময়ের জন্য, যেমন এই যে বললেন যে যারা তারা যেমন তেমন যে সে, এটা আসলে স্যার হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ, ক্ষেত্রে বললেন? আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। এই স্যার যে বাক্যটা এখানে লেখা আছে, যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটাকে বলা হয় মিশ্র বা জটিল বাক্য। একটা জটিল বাক্যের মধ্যে অনেকগুলা বাক্যাংশ থাকবে। তো অনেকগুলা বাক্যাংশ থাকবে, এগুলা যুক্ত থাকে কিসের ভিত্তিতে? এই সাপেক্ষ সর্বনাম দিয়ে। যেমন তোমার কাজ তেমন তোমার ফলাফল পাবা তুমি। আর যেটি সে করেছে সেটি একদম ভুল করেছে। এই যে এই ধরনের বাক্য আমরা বানাচ্ছি, বাক্যাংশ, দুইটা তিনটা বাক্যাংশ মিলে এই বাক্যাংশ গুলা কে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। তো যখন বাক্য রূপান্তর করতে হবে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, তখন আমাদের মনে রাখতে হবে সরল থেকে জটিল বা যৌগিক বাক্য করার সময় আমাদেরকে হচ্ছে হলো এই সাপেক্ষ সর্বনাম দিয়ে করতে হবে। হ্যাঁ, সাপেক্ষ সর্বনাম আনলে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করা হবে, বা যৌগিক বাক্য এবং কিন্তু সুতরাং এগুলা দিয়ে যদি থাকে, তখন যেমন তেমন আনলে ওটা আমাদের আহ জটিল বা মিশ্র বাক্য হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বললাম, জি এখন স্যার। বললাম সাপেক্ষ সর্বনাম ভুললে চলবে না। তো ক্লাস শেষে তুমি একটু ওই অংশে দেখে আসবা, এই বইয়ের মধ্যেই পড়াটা আছে, জটিল যৌগিক, ওখানে গেলেই বুঝতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, এরপর আছে আমাদের পারস্পরিক সর্বনাম, পরস্পর নিজেরা নিজেরা, এটাই থাকে। এরপর 8 নাম্বার সকলবাচক সর্বনাম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সকলে, সকলকে, সবার, সমস্ত, সব, এগুলা সকলবাচক সর্বনাম। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সকলবাচক সর্বনাম কোনটা। তাহলে এই যে সর্বনামের আমরা এখানে 8টা শ্রেণী বিভাগ পাচ্ছি, তার মধ্যে প্রশ্নবাচকটা ইম্পর্টেন্ট। তারপর সাপেক্ষ সর্বনাম বললাম ভুললে চলবে না, আর সকলবাচক এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় অন্যবাচক সর্বনাম আছে, এটা হলে আমাদের সর্বনামটা শেষ হবে। অন্য অপর পর এগুলাই আছে। এখানে একটা মজার ট্রিক্স তোমাদেরকে শেখাই দেই। এই যে সর্বনামের নামগুলা বলা হচ্ছে, যেই উদাহরণ সেই উদাহরণের নামই হয় অন্য বাচক থেকে অন্য অপর পর। তারপর একটু আগে খেয়াল করো, সকল থেকে সকল, সকলে, অনির্দিষ্ট কেউ কোনো কিছু, নির্দেশক এই এই এরা, আত্মবাচক আত্ম স্বয়ং নিজে, ওইটাই আছে। তারপর পারস্পরিক নিজেরা নিজেরা, পরস্পর, এই শব্দটাই আছে। তার মানে এখানে যে ম্যাক্সিমাম প্রকারভেদ গুলো আছে এই উদাহরণগুলোর নামই নাম। এই জন্য 9 প্রকার মানে যে কঠিন এমন না। অন্য, অন্যবাচক, এখানে সাপেক্ষবাচক, পারস্পরিক, পরস্পর, তো শব্দটাই আছে। অনির্দিষ্ট কেউ, কোথাও কিছু, প্রশ্ন, কি, কেন, এগুলো তো দেয়ই আছে। তার মানে যেটা উদাহরণ, ওই উদাহরণের নামেই এই সর্বনামগুলার নামটা হচ্ছে। এই জন্য এই পড়াটা তো কঠিন না। ঠিক আছে, আমরা এরপর আরেকটা শিখবো ক্রিয়া বিশেষণ, এটা একটু আমরা খেয়াল করি। তো এই বিশেষণটা আমরা আরেকদিন রাখতেছি, কারণ বিশেষণ খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে জুম ক্লাস, নেক্সট জুম ক্লাসে আমরা পদ প্রকরণের বাকিগুলা পড়বো। তোমাদের কাজ হবে বিশেষ্য থেকে শুরু করে সবগুলাই একবার দেখে ফেলা, একবার রিডিং পড়া। তো বিশেষণ অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আজকে গুরুত্বপূর্ণটা পড়াচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো। আর নেক্সট ক্লাসে আমরা বিশেষণ এবং ক্রিয়াপদটা পড়বো। হ্যাঁ, তো আজকে আমরা এই ক্রিয়া বিশেষণটা পড়বো। সবার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? একটু আমাকে বলো তো। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, জি তাহলে স্যার। আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে যেটা বুঝতে চাচ্ছি, এটা হচ্ছে ইংরেজি অ্যাডভার্বের মতো। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্বে বলা আছে যে অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকেই যখন বিশেষিত করবে, মানে দোষ গুণ তুলনা করবে, তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আর ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া বিশেষণ হচ্ছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে। মানে আমাদের একটা ক্রিয়াপদ থাকবে, ক্রিয়াপদকে বুস্ট করবে, মানে ক্রিয়াপদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে।
হ্যাঁ, ক্রিয়াপদের গতি বাড়াবে। এই যে ক্রিয়াপদের গতি বাড়ায় দেয়, এই জন্য এটাকে ক্রিয়াপদের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলে। তাহলে উদাহরণটা একটু খেয়াল করো, ছেলেটি দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে ক্রিয়াপদ দৌড়াইকে দ্রুত আরো বেশি বুস্ট করলো, হ্যাঁ, আরো বেশি গতি বাড়ালো, এই জন্য দ্রুতকে আমরা বলতেছি ক্রিয়া বিশেষণ। ছেলেটি ধীরে হাঁটে। হাঁটে কেমন? ধীরে হাঁটে। এই যে একটা দোষ গুণ তুলনা ক্রিয়াপদের হচ্ছে, এই জন্য এগুলোকে বিশেষণ নামে নামকরণ করা হয়েছে, ক্রিয়া বিশেষণ বলতেছে এটাকে। এখন প্রশ্ন হলো, ক্রিয়া বিশেষণ কি বিশেষণ না? এখানে একটু পার্থক্য আছে। বিশেষণ শুধুমাত্র বিশেষ্য আর সর্বনামকে দোষ তুলনা করে। এখানে তো সর্বনাম আর বিশেষের দোষ তুলনা হচ্ছে না, এখানে হচ্ছে ক্রিয়াপদের। তাহলে ক্রিয়াপদের দোষ তুলনা করে একটাই, সেটা কি? ক্রিয়া বিশেষণ। এখন আমরা বুঝে গেলাম ক্রিয়া বিশেষণ বেসিকটা কি। এখন আমরা আসবো প্রকারভেদ। দেখো এখানে বলছে কয়েক ভাগে ভাগ করা যায়। পরীক্ষায় এভাবে উত্তর করবা, কোনো একটা ভুল হয়ে গেলেও নাম্বার তখন কম পাবা না। আর নাহলে বলবা 6 প্রকার, লিখবা 5 প্রকার, দিবে 1 নাম্বার কমায়া। তারপর দেখো এখানে লেখা আছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। টিপ টিপ বৃষ্টি পড়ছে ঠিকঠাক ভাবে, এটাই এটা। কালবাচক, কাল সময় বুঝায়, সময় বুঝালে কালবাচক ক্রিয়া বিশেষণ। স্থান বুঝালে স্থানবাচক। নেতি, আমাদের নেতিবাচক ক্রিয়া বিশেষণটা লাগবে, এটা ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এখানে কি লেখা আছে দেখো, না নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। তাহলে নেতি মানে নেগেটিভ ওয়ার্ড। এই যে নেগেটিভ ওয়ার্ড, এটা আমাদের একটু মেনশন করব, আমরা খাতার মধ্যে লিখে নিব। নেতিবাচক ক্রিয়া বিশেষণে নেগেটিভ কিছু বুঝায়। এটা যখন এ ধরনের ব্যতিক্রম কিছু পাবা, এগুলা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখলাম সে এখন যাবে না। এই যাবে না ক্রিয়াপদ যাবেকে মডিফাই করতেছে, এই জন্য এই নাটা হচ্ছে আমাদের শুধু শব্দ না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তিনি বেড়াতে যাননি, এই নি এমন কথা আমার জানা নেই, এটা হচ্ছে আমার নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এখনো আসতে পারে, এই জন্য এটা ভালো করে নোট করে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, স্থানবাচক ক্রিয়া বিশেষণের 2 নাম্বার উদাহরণটা দেখো। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই না কিন্তু নেতিবাচক ক্রিয়া বিশেষণ, আবার কোথাও হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। একটা উদাহরণের মধ্যে 2টা প্রকার আছে, এই জন্য এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। না যদি দিত, আমরা লিখতাম নেতিবাচক ক্রিয়া বিশেষণ, কোথাও দিয়েছে, কোথাও হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে। তারপর পদানুক্রিয়া বিশেষণ কি? পদ, পুরো পদটাকে বিশেষিত করে। খুব যে বলেছিলেন আসবেন, এই যে যে বলেছিলেন আসবেনকে বিশেষিত করতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে পদানুক্রিয়া বিশেষণ বলতেছে। তারপর আছে হচ্ছে হলো গঠন অনুসারে ক্রিয়া বিশেষণ। একপদী ক্রিয়া বিশেষণ, বহুপদী, কয়েকটা পদ মিলে বলে বহুপদী ক্রিয়া বিশেষণ। ভয়ে ভয়ে কথাটি বললাম, এই যে ভয়ে ভয়ে 2টা শব্দ, এগুলাকে দ্বিরুক্ত শব্দ বলে। 2বার উক্ত শব্দ, 2বার বলা শব্দ, এই যে 2বার বলা শব্দ, এগুলাকে বহুপদী ক্রিয়া বিশেষণ বলতেছে। একপদী ক্রিয়া বিশেষণ হচ্ছে আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে একটা শব্দ। যখনই 2টা শব্দ, ওটার নাম কি? বহুপদী ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে আমরা নোট করে নেই বহুপদী ক্রিয়া বিশেষণ, এটা অনেকটা বাংলা ব্যাকরণের দ্বিরুক্তি পড়ার মতো। জন জন, শন শন, বন বন, কন কন, এই ধরনের শব্দগুলোর সাথে এটার মিল আছে। তাহলে ভয়ে ভয়ে, চুপি চুপি, কানে কানে, কানাকানি, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো বহুপদী ক্রিয়া বিশেষণ। এই বহুপদী ক্রিয়া বিশেষণটা আমরা নোট করে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়া বিশেষণ শেষ হলো। এখন তোমাদের মধ্যে থেকে জাকিয়া একটু আমাকে বলো, তুমি এগুলো বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জুম ক্লাস কি খুবই কঠিন লাগতেছে না সহজ আছে? মানে বাস্তবে ক্লাসের থেকে অনেক সহজ, বইটা দেখে দেখে পড়তেছি, ব্যাখ্যাগুলা শুনে নিতেছি, কাজে লাগতেছে না, না কঠিন মনে হচ্ছে, কোনটা? না, কাজে লাগতেছে স্যার, সহজ মনে হচ্ছে। মানে আচ্ছা, ক্লাসের আরেকটা থেকে অনেক বিষয়, সহজ মনে হচ্ছে। অনেক সহজ মনে হচ্ছে না? আরেকটা কথা, আমার কথাগুলো আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার, এইটাই হচ্ছে একদমই। একটা ক্লাসের সাথে, এইটাই হচ্ছে ক্লাসের সাথে একটা পার্থক্য। ক্লাস অনেক জোরে কথা বলতে হয়,
এই জন্য অনেক সময় আমাদের ইকোটা ঠিক থাকে না। হ্যাঁ, আর এই জুম ক্লাসের মধ্যে ঠান্ডা মাথায় গুছিয়ে গুছিয়ে কথা বলা হয়, বইগুলোর ব্যাখ্যা একটা নোট থাকে, ব্যাখ্যা দেওয়া হয়, এই জন্য সহজ। এই জন্য আমি তোমাদের ফ্রি ক্লাসগুলো যদি জুমের মধ্যে যখন নিব, তাই দয়া করে তোমরা নিজে থেকেই ক্লাসগুলো করিও। হ্যাঁ, অনেক সময় বলা সম্ভব হয় না, এই জন্য আমরা বলতেও পারি না। সময় যখনই পাবা, ক্লাসের টাইম থাকলে আগে থেকে তো টাইম বলা থাকে, তাহলে জয়েন করিও, তোমরা অনেক শিখতে পারবা। আমরা পুরো এই 19 বোর্ড বইটাই শেষ করব আজকে। আমরা এইচএসসির পড়া দিয়ে শুরু করছি, আমরা আজকে পড়তেছি পদ প্রকরণ। নেক্সট দিন পদ প্রকরণ রিভিশন করব আজকের অর্ধেক পড়াটা, আর নেক্সট দিন একটু শিখবো। শেখার পর আমরা আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে আমাদের বাক্য রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই দুইটা আগে পড়বো, তারপর আমরা সিরিয়ালি আমাদের এই 19 বোর্ড বইটা পুরোটা শব্দ বুঝে বুঝে শেষ করব। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, তোমরা ক্লাসগুলো করিও। আমরা লাস্টের আরেকটা প্রকার পড়ে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের আবেগ শব্দ। হ্যাঁ, আবেগ শব্দটা একটু বুঝি, মানে উদ্ভট একটা পড়া। এই পড়াটা কেন এভাবে আছে আমরা বুঝতে পারতেছি না। আহ পড়ার জন্য পড়া, এটা কেন এভাবে হয় কোনো ব্যাখ্যা কাজে লাগে না। কেন এটার নাম সিদ্ধান্ত আবেগ, কেন এটার নাম বিরক্তি আবেগ, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, বইয়ের মধ্যে দেয়া আছে। এগুলাই পড়বা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে উত্তর না করার চেষ্টা করবা, আর উত্তর যদি করতেই হয় তাহলে আমরা এই 19 বোর্ড বই থেকে উত্তর করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু তোমরা দেখো আবেগ মানে কি বুঝাচ্ছে। আবেগ মানে এখানে বুঝাচ্ছে যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় সেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। এ ধরনের শব্দ বাক্যের মধ্যে অন্য শব্দগুলোর সাথে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। মানে এখানে আবেগ শব্দ মানে বুঝাচ্ছি আবেগ শব্দগুলো অন্যান্য পদের মতো না, এগুলা হচ্ছে হলো বিভিন্ন আবেগ বুঝায়, আলাদা আলাদা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। বাক্যটার গঠন যেরকম সেই অনুযায়ী আবেগ শব্দ বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, তো আবেগ শব্দের বিভিন্ন প্রকার আছে, আমরা বিভিন্ন প্রকার এভাবে লিখবো। আমরা হঠাৎ করে বলবো না 6 প্রকার 7 প্রকার, তাহলে ধরা খেয়ে যাবা পরীক্ষায়। একটা মনে না থাকলে 1 2 নাম্বার মাইনাস। তাহলে আমরা প্রথম পড়তেছি সিদ্ধান্ত আবেগ। এখানে বলা আছে হ্যাঁ আমাদের জিততেই হবে, এই যে হ্যাঁ না এভাবে উত্তর, এই জন্য এটাকে সিদ্ধান্ত আবেগ বলে। কিন্তু কেন বলে এটার কোনো ব্যাখ্যা নাই, উদ্ভট একটা পড়া। তারপর হচ্ছে প্রশংসা আবেগ, সাবাস বা চমৎকার পজিটিভ কথা বলে এগুলাকে প্রশংসা আবেগ বলে। বিরক্তি, যেমন আমার পড়াইতে গিয়ে এটা বিরক্তি লাগতেছে, সিসি এটা কেমন পড়া। একটা কয় সিদ্ধান্ত আবেগ, একটা কয় প্রশংসা আবেগ, কেমন পড়া এটা, উল্টাপাল্টা পড়া। এই জন্য এই সিসি জ্বালা এগুলো হচ্ছে বিরক্তি আবেগ, বিরক্তি বোঝায়। আতঙ্ক, বাপরে বাপ, ভয়, ভয়, যন্ত্রণা, কাতরতা, এগুলো বোঝালে আতঙ্ক আবেগ বলে। বিস্ময় আবেগ, আরে বাহ, এগুলা বিস্ময় আবেগ বোঝায়। আর করুণা আবেগ, কারো জন্য কষ্ট হলে, মায়া দয়া মায়া হলে এগুলাকে আমাদের করুণা আবেগ বলে। সম্বন্ধন আবেগটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটার জন্য এটা পড়াচ্ছি। অলংকার আবেগ আর সম্বন্ধন আবেগ, এই দুইটা একটু স্টার মার্ক দিয়ে রাখো। এই দুইটা ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তোমাকে কিভাবে প্রশ্ন আসে বুঝাই বলি। রকিবের ভাই করিম ক্রিকেট খেলছে, রকিবের ভাই করিম এভাবে বলে, এগুলা সম্বন্ধন পদ। এই সম্বন্ধন পদটাকে সম্বন্ধ আবেগ বলতেছে এই শব্দটার একটু গঠনের পরিবর্তন করে। এখানে বলা আছে এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত যদি হে বন্ধু তোমাকে অভিবাদন, হের নিচে দেয়, এটাকে আমরা আমাদের পড়া আছে জন্য আমরা লিখবো সম্বোধন আবেগ। কিন্তু 86,000 90,000 পরীক্ষা দেয়, তার মধ্যে 85,000ই ভুল করে। ওই 85,000 কি ভুল করে জানো? ওই 85,000 ভুল করে এটাকে ওই যে সম্বোধন শব্দ এগুলা এগুলা লিখে। তো এটা কিন্তু সম্বোধন শব্দ না। হ্যাঁ, এটা হচ্ছে হলো আমাদের আবেগ, আবেগের হচ্ছে হলো একটা প্রকারভেদ বুঝাচ্ছে। তো সম্বোধন আবেগ যখন একটা হে ওহে ওগো এগুলা বলবে, তোমাকে পার্থক্য করতে হবে এটা সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কিনা। আমরা ওই দুইটা পড়া পাবো কোথায়? আমরা পাবো কারকে। তোমাদের এই বোর্ড বইয়ের কারক অংশে গিয়ে একটু দেখে নিবা আজকের ক্লাসের শেষের অংশে। ক্লাস আমি শেষ করার পর দেখবা দুইটা জায়গায়,
একটা দেখবা সরল জটিল যৌগিক বাক্যের জটিল ও মিশ্র বাক্য, একটা দেখবা এই কারকের সম্বন্ধ পদ সম্বন্ধন পদ। তাহলে সম্বন্ধন আবেগ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অলংকার আবেগ। অলংকার আবেগের কথাটা একটু কঠিন, এটা একটু বুঝতে হবে। এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য, সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার ব্যবহৃত হয়। দূর, এ কথা কি বলতে আছে? এই যে দূর, একটু আগে আমরা আতঙ্ক আবেগ এখানে পড়তেছিলাম, বিরক্তি আবেগ, ছি ছি, জ্বালা, বাপরে বাপ। তাহলে এইটার সাথে কিন্তু এটার কোনো পার্থক্য নাই। দেখো, পার্থক্য নাই, এই জন্য একটা ভালো করে পড়বা। দুই তিনটে একরকম থাকলে একটা সম্পর্কে দখল রাখবা ভালো, তাহলে ওইখান থেকে প্রশ্ন না আসলে বাকি থেকে আসতে বুঝে যাবা। এই জন্য তিনটা পড়ার মধ্যে একটাকে গুরুত্ব দিতে বলতেছি, সেটা হচ্ছে আমাদের অলংকার আবেগ। তাহলে দূর, হ্যাঁ, যাজ্ঞে, এই ধরনের শব্দ যখন বলবে এটাকে আমরা অলংকার আবেগ বলবো। তার আগে ওহে, ওগো, স্যার এগুলো হচ্ছে সম্বোধন আবেগ। এই ছিল স্যার, আমাদের শব্দ। হ্যাঁ, বলো। স্যার আমাদের যে ওই যে, মানে এই যে প্রশংসা আবেগটা, এটা একটু আর একটু বুঝাই দিবেন? আচ্ছা, প্রশংসা আবেগ এগুলার কোনো ব্যাখ্যা নাই, কোনো লজিক নাই, বুঝছো? কেন এটা এমন, এটার কোনো ব্যাখ্যা নাই। তোমাদের প্রশ্ন মানে উদাহরণ পড়ে মনে রাখতে হবে। প্রশংসা মানে কি বোঝায়? কাউকে পাম মারা, তেল মারা, কারো সম্পর্কে অতিরিক্ত কথা বলে, এগুলা না প্রশংসা করা। তাহলে সাবাস, তুমি কাজটা ভালো করছো, বাহ তুমি তো ভালো বুঝতেছো, এভাবে বললে এই ধরনের শব্দগুলা বাক্য দেখে বুঝতে হবে। বাক্য দেখে যখন দেখবা প্রশংসা করতেছে, হ্যাঁ, তখন এটাকে প্রশংসা আবেগ নাম দিয়ে বলবা। কিন্তু আমি তোমাদেরকে যেটা পার্থক্য করতে বলতেছি, বিরক্তি আবেগ, আতঙ্ক আবেগ, এই দুইটার সাথে অলংকার আবেগ, এই দুইটার পার্থক্যের মধ্যে অলংকার আবেগটা পড়বা তোমরা। হ্যাঁ, অলংকার আবেগটা পড়ে মনে রাখবা, কারণ এইটা আমাদের কাজে লাগবে। তারপর সম্বন্ধন আবেগ, এটা আমাদের কাজে লাগবে। এগুলো আমরা কিন্তু কারকে সম্বন্ধ, সম্বন্ধন পদ ওখানেও পাবো। তো ওখানকার সাথে এটার পার্থক্যটা কি, এটা একটু বুঝতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আবেগ শব্দের ম্যাক্সিমাম গুলাতে একটা করে বিস্ময় চিহ্ন থাকে, একটু খেয়াল করো। এখানে দেখো, এখানে একটা, এই যে দূর শব্দটার মধ্যে একটা বিস্ময় চিহ্ন আছে, দেখো তো, দূরের মধ্যে বিস্ময় চিহ্ন আছে না? তারপর এই এইটার মধ্যে দেখো একটু, এই শব্দের মধ্যে ছি ছি, তারপর হচ্ছে আরে, এগুলোর মধ্যে আহা, এগুলোর মধ্যে দেখো তো বিস্ময় চিহ্ন আছে না? আবেগ শব্দ মানে বিস্ময় চিহ্ন দিয়ে লিখবা, যে আবেগে হোক, সিদ্ধান্ত আবেগ হোক আর প্রশংসা আবেগ হোক, একটা লিখবা, ওইটা নিয়ে মনের মতো করে ব্যাখ্যা লিখবা, লিখে একটা করে বিস্ময় চিহ্ন দিবা, তাহলে স্যার ঠিকই বুঝবে এটা হচ্ছে হলো কি প্রশংসা আবেগ বুঝাইছো। এটা আজগুবি একটা পড়া, পরীক্ষায় আন্দাজি প্রশ্ন আসে এটা থেকে, বোর্ডে অনেকবার আসছে। যে তোমরা আসলে, তোমরা যখন শব্দ এগুলো মনে থাকবে না, নিজের মতো করে বানায় লিখবা আর বিস্ময় চিহ্ন দিয়ে লিখবা, তাহলে দেখবা ঠিকই হয়ে যাবে এটা। এই জন্য এটা নিয়ে প্যারার দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই। আর এই প্রশ্নের উত্তরটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, এর অবলিগে অথবাতে যেটা আসবে সেটা অ্যান্সার করার বেশি চেষ্টা করবা। মানে একটা প্যাসেজ দিয়ে, একটা বাক্যাংশ দিয়ে অনেক সময় বলবে এখান থেকে বিশেষণ বের করো, ক্রিয়া বের করো, সর্বনাম বের করো, ওইটা উত্তর করা বেশি সেফ। ওইটা উত্তর করতে সময়ও কম লাগে, সময় কম লাগে জন্য ওইটা উত্তর করবা তোমরা। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে হলো আমরা শিখলাম কি কি? আমরা শিখলাম হচ্ছে হলো বিশেষ্য, আমরা শিখলাম ক্রিয়া বিশেষণ, আমরা শিখলাম হচ্ছে হলো আবেগ শব্দ। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে যোজক শব্দ। এটা খুবই ইজি পড়া, এটা আমাদের লাগবে। ওই যে এইটা কিন্তু আমাদের কোথায় লাগবে জানো? ওই যে সরল জটিল যৌগিকেই লাগবে, অনুসর্গ সহজ পড়া আছে। আমরা সামনের দিন হচ্ছে হলো পড়বো হচ্ছে হলো ক্রিয়া এবং বিশেষণটা ভালো করে। এই ক্রিয়া বিশেষণ ভালো করে পড়বো, বাকিটা দ্রুত শেষ করার চেষ্টা করব। আমরা একটা সেশনই নিব, যদি আমাদের সময় বেশি প্রয়োজন হয় তাহলে আমরা দুইটা সেশন নিব। আর দুইটা সেশনের মাঝখানে যদি অনেক লং টাইম হয়, এই জন্য আমরা 10 মিনিট, আল্লাহ আমাদেরকে এমনিতেই দিছে 10 মিনিট রেস্ট নেওয়ার জন্য, 10 মিনিট আমরা রিল্যাক্স করে আবার আরেকটা ক্লাসে জয়েন করব। এভাবেই গুছিয়ে আমরা ক্লাস করব। আজকে যারা মনোযোগ দিয়ে ক্লাস করলো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের রওনকাল ওয়াসিস স্যার। আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বইটা শেষ করব পর্যায়ক্রমে, তার শুরু হিসেবে আমরা শুরু করলাম। তো আজকের ক্লাসে যারা মনোযোগ দিয়ে ক্লাসটি করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো।
না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ক্লাসটা তো মনে হয় সহজই লাগছে তাই না? একদম আহ জি বোঝানোটা তো কি স্যার। কঠিন হয়েছে না? জি সব স্যার। ঠিকঠাকই ছিল তো তাই না? জি। জি স্যার, অনেকটা মানে সহজ লাগছে আমাদের কাছে পড়াটা। আ- আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আর এটা রেকর্ড করা হয়েছে, ভবিষ্যতে যদি চাও রেকর্ড ক্লাসও দিয়ে দেয়া হবে। ওয়েবসাইট আছে আমার, ওয়েবসাইটে আমি দিয়ে দিব, ওখান থেকেও দেখে নিতে পারবা। ঠিক আছে, তাহলে জি সবার স্যার। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ক্লাসটি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস গ্রুপে জানাই দেওয়া হবে, ওখান থেকে করে নিও। সবাইকে আল্লাহ হাফেজ।